মুর্শিদাবাদ একসময়ের বাংলার রাজধানী, যেখানে ইতিহাস আজও নিঃশব্দে কথা বলে। অনেক কিছুই সময়ের স্রোতে হারিয়ে গেলেও মুর্শিদাবাদের ইতিহাস আজও বেঁচে আছে। নবাবদের স্মৃতি, প্রাসাদ, মসজিদ আর ঐতিহ্যের ছোঁয়া নিয়ে এই যাত্রা আমাদের ফিরিয়ে নিয়ে যায় অতীতের বাংলায়। তো চলুন শুরু করা যাক একদম প্রথম থেকে। আমাদের বাড়ি কলকাতার থেকে দূরে হওয়ায় আমরা রাতে ট্রাভেল করব, কারণ খুব সকালে কলকাতার থেকে ট্রেন ধরার অসুবিধা হয় আমাদের। তাই প্রথমেই পৌঁছালাম আমাদের স্টেশনে। 7:45 নাগাদ উঠে পড়লাম লোকাল ট্রেনে। এখানে বলে রাখি, আমাদের মুর্শিদাবাদ ট্যুর হবে একদিনের, যেখানে ভাগীরথী নদীর এক সাইড অর্থাৎ পূর্ব দিকের প্রায় সব টুরিস্ট স্পটগুলি ঘুরে আবার রাতেই ট্রেন ধরবো। যাই হোক, 2 ঘন্টা পর পৌঁছালাম শিয়ালদা স্টেশন। আমরা ট্রাভেল করব রাত 11:30 লালগোলা প্যাসেঞ্জারের স্লিপার ক্লাসে। আগামী পরশু নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন ও সাথে সরস্বতী পুজো, তাই দেখলাম শিয়ালদা স্টেশনও সেজে উঠেছে আমাদের জাতীয় পতাকার রং। ট্রেনের এখনো ঘন্টাখানেক দেরি আছে, তাই একটু চায়ে গলা ভিজিয়ে নিলাম। টাইম হলে নির্দিষ্ট প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ট্রেনে দুজনে ধীরে সুস্থে উঠে পড়লাম। প্রায় টাইমেই ট্রেন ছেড়ে দিল। কলকাতা থেকে মুর্শিদাবাদ যাওয়ার পারফেক্ট ট্রেন হলো কলকাতা স্টেশন থেকে সকাল 6:50 হাজারদুয়ারি এক্সপ্রেস, যেটা মুর্শিদাবাদ পৌঁছায় সকাল 10:30 নাগাদ। এছাড়াও রানাঘাট থেকে সকাল 7টায় একটা ট্রেন আছে, যেটা সকাল 9:30টায় পৌঁছায়। আমাদের এই ট্রেন জার্নি 4 ঘন্টার, তাই দেরি না করে ঘুমিয়ে পড়লাম। রাতে পলাশীর যুদ্ধের প্রান্তর পেরিয়ে ট্রেন যখন মুর্শিদাবাদ স্টেশনে ঢুকলো, তখন ভোর 4:30। 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে 1 নম্বর প্ল্যাটফর্মে চলে এলাম। এখানে ভোরের আলো ফোটা পর্যন্ত বসে ওয়েট করা ছাড়া এখন আর কোনো কাজ নেই, তাই ছোট্ট করে এখানে মুর্শিদাবাদের নবাবদের ইতিহাস বলে রাখি, যা ঘোরার সময় কাজে লাগবে। প্রথমেই নাম আসে মুর্শিদ কুলি খাঁর, যিনি ছিলেন আমাদের বাংলার প্রথম নবাব, আর তার সময়ে দিল্লির সিংহাসনে ছিল ঔরঙ্গজেব। মুর্শিদাবাদ নাম আসে তার নামের থেকেই, আর এই মুর্শিদাবাদ ছিল তখনকার দিনের বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী। মুর্শিদাবাদের কাটরা মসজিদ তারই বানানো, আর এনারই মেয়ে ছিল আজিমুন্নেসা বেগম, যাকে নাকি জীবন্ত কবর দেওয়া হয়, আর এনার নামেই মানুষের কলিজা খাওয়ার গুজব আছে। আজিমুন্নেসা বেগমকে বিয়ে করে সুজাউদ্দিন মোহাম্মদ খান, যিনি ছিলেন বাংলার দ্বিতীয় নবাব, আর এনাদের ছেলে সরফরাজ খান হন বাংলার তৃতীয় নবাব। সরফরাজ খানের কর্মচারী ছিলেন আলীবর্দী খাঁ, মানে বিহারের সুবেদার। আলীবর্দী খাঁ, তার ভাই আর জগৎ শেঠ তিনজনে মিলে বিশ্বাসঘাতকতা করে সরফরাজ খানের সাথে, ও তারপর গিরিয়ার যুদ্ধে সরফরাজ খানকে হত্যা করে আলীবর্দী খাঁ নিজেই সিংহাসনে বসেন আর হয়ে যান বাংলার চতুর্থ নবাব। আর এখানেই হয় নাসিরি বংশের নবাবদের সমাপ্তি ও আফসার বংশের নবাবদের শুরু। আলীবর্দী খাঁর কোনো ছেলে ছিল না, ছিল 3 মেয়ে। বড় মেয়ে ঘসেটি বেগম, আর এই ঘসেটি বেগমই ছিল কিন্তু সিরাজদৌলার মাসি ও সিরাজদৌলার হত্যার একজন ষড়যন্ত্রকারী। মেজ মেয়ে ময়মুনা বেগম ও ছোট মেয়ে আমিনা বেগম। আলীবর্দী খাঁর ভাই ছিল হাজি আহমেদ, আর হাজি আহমেদের ছিল 3 ছেলে। ছোট ছেলে ছিল জৈনুদ্দিন আহমেদ, মেজ ছেলে ছিল সৈয়দ আহমেদ ও বড় ছেলে ছিল নওয়াজিশ মোহাম্মদ। এরা ছিল ঢাকা, পূর্ণিয়া ও বিহারের ডেপুটি গভর্নর। আলীবর্দী খাঁর মেয়েদের সাথে হাজি আহমেদের ছেলেদের বিয়ে হয়। ছোট মেয়ে আমিনা বেগমেরই ছেলে ছিল সিরাজদৌলা, আর আলীবর্দী খাঁর সব থেকে স্নেহের নাতি। আর সিরাজদৌলার স্ত্রীর নাম ছিল লুৎফান্নেসা বেগম। মাইমুনা বেগমের ছেলে ছিল শওকত জং বাহাদুর। ঘসেটি বেগম ছিল নিঃসন্তান, কিন্তু আমিনা বেগমের ছোট ছেলে ইকরামউদ্দৌলাকে তিনি দত্তক নেন। অল্প বয়সেই সেই ছেলে স্মল পক্সে মারা যায়। এরপর ঘসেটি বেগম চেয়েছিলেন মেজ বোনের ছেলে শওকত জং বাহাদুরকে নবাব করতে, কিন্তু আলীবর্দী খাঁ সিরাজদৌলাকে নবাব বানিয়ে দেয়। আর এখান থেকেই শুরু হয় সিরাজের নবাব পদ থেকে সরানোর ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রে যুক্ত ছিল মির্জাফর, ঘসেটি বেগম, জগৎ শেঠ, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এখানে প্রশ্ন আসে, মির্জাফর তাহলে কে ছিল? মির্জাফর ছিল আলীবর্দী খাঁর শালা। মির্জাফরের বড় ছেলে ছিল মীর মিরান, আর এই মীর মিরানের নির্দেশেই সিরাজদৌলা যখন ব্রিটিশদের সাথে পলাশির যুদ্ধে হেরে যায়, তারপরে মোহাম্মদ বেগ তাকে ছুরি মেরে হত্যা করে। আর এই মিরনই সিরাজদৌলার মৃত্যুর পরে ষড়যন্ত্রকারী ঘসেটি বেগম ও সিরাজদৌলার মা আমিনা বেগমকে প্রথমে ঢাকার জিঞ্জিরা প্রাসাদে বন্দী করে রাখে ও পরে নৌকাতে তুলে বুড়িগঙ্গার জলে ডুবিয়ে হত্যা করে। সিরাজের সাথে মৃত্যু ঘটে বাংলার স্বাধীন নবাবে। এরপর ব্রিটিশরা মির্জাফরকে নবাব বানিয়ে দেয়, আর মির্জাফর নবাব হওয়ার সাথে সাথে আফসার বংশ থেকে নবাব পদ চলে আসে নাজাফি বংশ। বেশ কয়েকদিন পরে মির্জাফরের সাথে ব্রিটিশদের মতপার্থক্য শুরু হলে মির্জাফরেরই জামাই মীর কাসিমকে নবাব বানিয়ে দেওয়া হয়। কিন্তু মীর কাসিম বাঁধালেন আর এক কাণ্ড। নবাবি পাওয়ার দেখানোর জন্য ব্রিটিশদের সাথে বাঁধালেন যুদ্ধ। বক্সার যুদ্ধে মীর কাসিম ব্রিটিশদের কাছে হেরে গেলে মির্জাফরকে আবার নবাব করে দেওয়া হয়। কয়েকদিন পরে মির্জাফর মারা গেলে তারই ছেলে নাজমুদ্দিন আলী হয়ে যায় বাংলার নবাব। আর এইভাবে ব্রিটিশদের হাতের পুতুল হয়ে নবাবদের জীবন চলতে থাকে। দিনের আলো ফুটলেই এই ঠান্ডায় সবার প্রথমে স্টেশনের বাইরে বেরিয়ে একটু গরম গরম চা না খেলেই নয়। এরপর 7:30 নাগাদ স্টেশনের সামনে থাকা টোটো স্ট্যান্ড থেকে আজকে সমস্ত জায়গা ঘোরার জন্য টোটো বুক করলাম। একটু বার্গেন করে 700 টাকায় হয়ে গেল। ভাগীরথী নদীর পূর্ব দিকের টুরিস্ট প্লেসগুলি আবার দুটো ভাগে ভাগ করা, একটা ট্রেন লাইনের এপাশে আর একটা ট্রেন লাইনের ওপাশে। আমরা আজকে এই সবকটাই ঘুরবো, মানে টোটাল 12টা স্পট।
9টার আগে হাজারদুয়ারি সহ বেশিরভাগ টুরিস্ট স্পটই খোলে না, তাই প্রথমে তিপুলিয়া গেট পেরিয়ে পৌঁছালাম কাঠগোলা বাগান। প্রথমেই চোখে পড়লো যে গেটটি, এটির নাম নহবতখানা। 3 তলা বিশিষ্ট এই গেটটি থেকে অতিথিদের অভ্যর্থনা জানাতে পুষ্পবৃষ্টি করা হতো। এরপরেই আছে সারিবদ্ধভাবে সাজানো আমবাগান, আর এই বাগানের 4 কোণায় আছে এই দুগার পরিবারের 4 জনের অশ্বারোহী মূর্তি। 1873 সালে 2 ভাই ধনপত ও লক্ষ্মীপত সিং দুগার এই প্যালেসটি তৈরি করেন। রায়বাহাদুর লক্ষ্মীপত সিং দুগার ছিলেন জগৎ শেঠের কাছের লোক। এখানে 40 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকে পড়লাম কাঠগোলা বাগানে। ভিতরে ঢুকে প্রথমেই চোখে পড়ে একটি বাউরি, যেটি আসলে 3 তলা ধাপকূপ, যা ভাগীরথী নদীর সাথে যুক্ত ছিল। এটির সাথে গোপন সুড়ঙ্গ ও গুপ্তধনের গল্প জড়িত থাকলেও আসলে এটি ব্যবহার হতো বাগানের শেষ কার্যে ও এখানকার পরিবেশকে শীতল রাখতে। এই বাউরির পাশেই আছে রেনেসাঁস যুগের বিখ্যাত ইতালির আর্টিস্ট মাইকেলঅ্যাঞ্জেলোর মূর্তি। এনারা এই প্যালেসটি বানিয়েছিলেন ইউরোপীয় ও ভারতীয় স্থাপত্য শৈলীর সুন্দর সমন্বয়ে, যা ব্রিটিশ আমলে ধনী ব্যবসায়ীদের ঐশ্বর্য ও প্রতিপত্তির প্রতিফলন। এই প্যালেসটির ভিতরে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ফ্লোরে এখন মিউজিয়াম, সেটি দেখার জন্য 20 টাকা করে আবার টিকিট কাটলাম। ভিতরে ভিডিও করার পারমিশন নেই। এই মিউজিয়ামে আছে পুরানো দিনের ব্যবহৃত আসবাবপত্র ও ঘর সাজানোর জিনিস। এখানে এখন সিনেমা ও ওয়েব সিরিজের শুটিং হয়, তাই এই ছাদের স্পেসটাও দেখা লাগছিল। এই প্যালেসের এক সাইডে এখনো আছে গোলাপ বাগান, যেখানে এই শীতে বিভিন্ন রঙের অসংখ্য গোলাপ ফুটে আছে। ও এর সামনেই আছে ঘাট বাঁধানো পুকুর। শোনা যায় এই পুকুরেই নাকি 2টি 1.5 মণ ওজনের মাছ ছিল, যাদের নাম ছিল হীরা ও মতি। আজও তাদের সমাধি আছে এই বাগানে। এই পুকুরের পাশে আছে চিড়িয়াখানা, যেখানে এখন বিভিন্ন ধরনের পাখি ও মাছ থাকলেও একসময় বড় জন্তুও থাকতো। এর প্রাঙ্গণ চত্বরে আছে নাচঘর বা ব্যান্ড স্ট্যান্ড, যেখানে দিনের বেলা পরিবারের ছেলে মেয়েদের নৃত্য গীতের তালিম দেওয়া হতো ও সন্ধ্যায় পাশ্চাত্য সঙ্গীত পরিবেশিত হতো অতিথিদের মনোরঞ্জনের জন্য। এনারা ছিলেন জৈন ধর্মাবলম্বী, তাই লক্ষ্মীপত সিং দুগার তার মায়ের জন্য এই আদিনাথ মন্দিরটি নির্মাণ করেন। ও এছাড়াও এখানে আছে দাদাবাড়ি, যেখানে দাদাগুরুর পায়ের ছাপ আছে। জৈন ধর্মে দাদাগুরু বলতে বোঝায় কিছু অত্যন্ত পূজনীয় জৈন সন্ন্যাসী। আদিনাথ টেম্পলের সামনে পুকুরে দেখলাম অনেকে বোটিংও করছে। মন্দির প্রাঙ্গণে আরো দেখা যায় কাঁচের ঘরে রাখা আছে একটি পুরানো দিনের ঘোড়ার গাড়ি ও একটি ভিনটেজ কার। ও আরো চোখে পড়লো একটি নাগেশ্বর গণেশ, যার বিশেষত্ব গলায় আছে সাপ ও সুর ডান দিকে ঘোরানো। এভাবেই এই কাঠগোলা বাগান ঘুরে দেখতে আমাদের প্রায় ঘন্টা 2 লেগে গেল। 10টা বেজে যাওয়ায় কাঠগোলা বাগানের সামনের দোকান থেকেই আমরা ব্রেকফাস্ট সেরে নিলাম। মুর্শিদাবাদ ভ্রমণের জন্য চাইলে টোটোর পরিবর্তে ঘোড়ার গাড়িতেও ঘোরা যায়। 7টি স্পট ঘুরতে 1000 টাকা মতো নেয়। এবার আমরা এসে পৌঁছালাম জগৎ শেঠের বাড়ি। এখানকার এন্ট্রি ফি 30 টাকা। জগৎ শেঠের আসল বাড়ি সিরাজউদ্দৌলার হীরাঝিল প্যালেসের মতো ভাগীরথী নদীতে তলিয়ে গেছে। এই বাড়িটি পরে নির্মিত, যেটি এখন পুরোটাই মিউজিয়াম। জগৎ শেঠ কারো নাম নয়, এটি একটি উপাধি। সিরাজউদ্দৌলার হত্যার চক্রান্তে যে জগৎ শেঠ যুক্ত ছিলেন তার নাম মেহতাব চাঁদ। এই মিউজিয়ামের ভিতরে ভিডিও করার পারমিশন নেই, তাই কিছু দেখানো গেল না। তবে এই মিউজিয়ামের ভিতরে আছে পুরানো দিনের কয়েন, বিভিন্ন নথিপত্র ও জগৎ শেঠের পারিবারিক পোর্ট্রেট ও ব্যবহৃত জামা কাপড় ও আসবাবপত্র। এছাড়াও মাটির নিচে গুপ্ত ঘরে আছে নবাবী আমলের বিভিন্ন অস্ত্র শস্ত্র। পারলে এখানে গাইড নিয়ে নেবেন, কারণ কোনো জিনিসের নিচে কোনো তথ্য লেখা নেই। এই জগৎ শেঠরা ছিলেন তখনকার সময় ধনী ব্যাংকার। তারা এতটাই ধনবান ছিলেন যে মোগল সম্রাট ও বাংলার নবাব, এমনকি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকেও টাকা ধার দিত। এরপর চলে এলাম নসিপুর রাজবাড়ি। এখানকার এন্ট্রি ফি 20 টাকা করে। ইতিহাসের পাতায় এই বাড়িটি অত্যাচারী দেবী সিং এর বাড়ি বলে খ্যাত হলেও দেবী সিং এর উত্তর পুরুষ রাজা কীর্তিচাঁদ বাহাদুর 1856 খ্রিস্টাব্দে হাজারদুয়ারি প্রাসাদের অনুকরণে এই রাজবাড়িটি তৈরি করেন। বর্তমান রাজবাড়ি দেবী সিং নির্মিত পুরানো প্রাসাদের পাশে অবস্থিত। এই নসিপুর প্যালেসটি ছিল অত্যাচারী দেবী সিং এর কোর্টরুম বা দরবার। এই দেবী সিং ইংরেজদের হয়ে কর আদায় করতেন। কর না দিতে পারলে নির্যাতন, জেল, সম্পত্তি দখল, এমনকি ফাঁসি সবই চালিয়ে যেতেন। তার অত্যাচার বাংলার 76-এর মন্বন্তরকে আরো ভয়াবহ করে তোলে। এটাই সেই ঘর যেখানে ফাঁসি দেওয়া হতো। এখানে দাঁড়িয়ে সত্যি গা ছমছম করে উঠল। এখানে দেখলাম দেবী সিং এর শেষ জীবনে প্রতিষ্ঠিত রামচন্দ্রের মন্দির, যেখানে আছে অষ্টধাতুর অনেকগুলি মূর্তি। তারই পাশের দেওয়ালে হীরাবাই, ওয়ারেন হেস্টিংস, দেবী সিং ও তার বংশধরদের ছবি। মন্দিরের সামনেই আছে পরবর্তীকালে বানানো নাট মন্দির। আর এই নসিপুরের ঝুলন যাত্রা কিন্তু বিখ্যাত। এখানকারও দ্বিতলে আছে একটি ছোট্ট মিউজিয়াম। এর পরের স্পট নসিপুর আখড়া।
টিকিট মূল্য 20 টাকা। এখানে মোট 5টি রথ আছে, 2টি কাঠের, 2টি পিতলের ও 1টি রূপোর। এটি এখানকার প্রধান আকর্ষণ। প্রতি বছর নসিপুর আখড়ায় প্রায় 250 বছরের পুরানো রথযাত্রা অনুষ্ঠিত হয়। নবাবী আমলে হাতির পিঠের উপর রথে করে জগন্নাথ দেব যেতেন মাসির বাড়ি অর্থাৎ জগৎ শেঠের বাড়ি। এছাড়াও এখানে আছে একটি ঘোড়ায় টানা গাড়ি, একটি ভিনটেজ কার আর আছে একটি ছোট্ট সংগ্রহশালা। মন্দিরের ভেতরে আছে জগন্নাথ দেবের মূর্তি। এরপর আমরা পৌঁছালাম নেমোখারাম দেউরি অর্থাৎ মির্জাফরের বাড়ির গেটে। এখানে ভিতরে ঢুকতে দেয় না, গেট থেকে চোখে পড়লো একটি মসজিদ। সিরাজউদ্দৌলার সাথে আজও মির্জাফরের বিশ্বাসঘাতকতার স্মৃতি বয়ে নিয়ে বেড়াচ্ছে এই দেউরি। এরপরের স্পট মির্জাফরের পরিবারের 1100 কবর। এখানের প্রবেশ মূল্য 10 টাকা। এই জাফরগঞ্জ কবরস্থানে মির্জাফর থেকে শুরু করে নাজাফি বংশের পরবর্তীকালের নবাব ও তাদের পরিবারের সদস্যরা শায়িত আছে এখানে। এই বড় বাঁধানো কবরটি মির্জাফরের কবর। এখানে বলে রাখি, সিরাজউদ্দৌলা সহ আফসার বংশের সকলের কবর ভাগীরথীর ওই পাশে খোশবাগে। এবার আমরা আসলাম বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁর মেয়ে আজিমুন্নেসা বেগমের কবরে। এই মসজিদটি ছিল তারই তৈরি, যেটা আজ আর নেই। তার পিতার মতো তাকেও প্রবেশদ্বারের নিচে সমাধিস্থ করা হয়। তাকে ঘিরে কলিজা খাওয়া ও জীবন্ত কবর দেওয়ার গুজব সম্পূর্ণ মিথ্যে। 12টার দিকে এসে পৌঁছালাম হাজারদুয়ারি। এখানে টিকিট প্রাইস 25 টাকা। হাজারদুয়ারি প্যালেস কিন্তু সিরাজউদ্দৌলা বানায়নি। তার মৃত্যুর অনেক পরে 1837 সালে মির্জাফরের বংশধর হুমায়ুন জাহ এই প্যালেসটা নির্মাণ করেন, যার 900টা দরজা আসল ও বাকি 100টি নকল। শত্রুদের হঠাৎ আক্রমণের সময় তাদের কনফিউজ করার জন্য এই ব্যবস্থা। এই প্যালেসে আছে 114টি রুম আর পুরোটাই মিউজিয়াম। মিউজিয়ামে আছে অনেক দেখার জিনিস, তার মধ্যে অন্যতম আলিবর্দী খাঁ ও সিরাজউদ্দৌলার তরোয়াল ও সেই ছুরি যা দিয়ে মোহাম্মদী বেগ সিরাজউদ্দৌলাকে হত্যা করে। এই প্রাসাদের পুরো চত্বরকে বলা হয় কিলা নিজামত। হাজারদুয়ারির উল্টো দিকে আছে নিজামত ইমামবাড়া। এটি ভারতের সবথেকে বড় ইমামবাড়া। সিরাজউদ্দৌলার বানানো কাঠের ইমামবাড়াটি পুড়ে যাওয়ার পরে হুমায়ুন জাহের ছেলে মনসুর আলী ফেরাদুন জাহ এটিকে পুনর্নির্মাণ করেন। ইমামবাড়া ও হাজারদুয়ারি প্যালেসের মাঝখানে আছে সিরাজউদ্দৌলার বানানো মদিনা মসজিদ। এটি তিনি তার মায়ের জন্য বানিয়েছিলেন। তারই সামনে আছে বিশাল একটি কামান, যার নাম বাচ্চাওয়ালি তোপ। এটি নাকি একবারই দাগা হয়েছিল ও তার আওয়াজে বহু গর্ভবতী মহিলার গর্ভপাত ঘটে, তাই এই নাম। এছাড়াও প্রাঙ্গণের একপাশে আছে উঁচু টাওয়ার ঘড়ি। হাজারদুয়ারি প্যালেস কিন্তু শুক্রবার বন্ধ থাকে। আর এখানেই শেষ হলো ট্রেন লাইনের এই পাশে সবকটি টুরিস্ট স্পট। এবার আমরা যাব ট্রেন লাইনের ওই পাশে টুরিস্ট স্পট ঘুরে দেখতে। এত কিছু ঘুরে দেখতে প্রায় 2টো বেজে গেল, তাই আমরা লাঞ্চ করলাম হোটেল হাজারদুয়ারি থেকে। এখানকার খাবারের মান ছিল খুবই ভালো। এরপর আমরা প্রথমে এলাম ফুটি মসজিদ বা ফৌতি মসজিদে। এটি নির্মাণ করেন বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁর নাতি বা আজিমুন্নেসা বেগমের ছেলে, বাংলার 3য় নবাব সরফরাজ খান। যদিও নবাবী মসনদে বসলেও তিনি রাজ্যের শাসনভার মন্ত্রীবর্গের উপর ছেড়ে নিজে ভোগবিলাসে মত্ত ছিলেন। নবাব সরফরাজ খান তার অক্ষয় কীর্তি হিসেবে তৈরি করতে চেয়েছিলেন এই মসজিদটি, কিন্তু যুদ্ধে জড়িয়ে পড়ায় তিনি এটি কমপ্লিট করতে পারেননি। স্থানীয়দের মতে তিনি নাকি এক রাতেই এই মসজিদটি তৈরি করেছিলেন। বর্তমানে এই মসজিদের অবস্থা খুবই জরাজীর্ণ। এরপরে আমরা এসে পৌঁছালাম কাটরা মসজিদ। বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁ বৃদ্ধ অবস্থায় চেয়েছিলেন তার সমাধি একটি মসজিদের পাশে হোক, তাই তিনি এই মসজিদটি নির্মাণ করেন। মেয়ের মতো তারও সমাধি আছে মসজিদে ঢোকার সিঁড়ির নিচে। কিছু সূত্র থেকে জানা যায় মুর্শিদ কুলি খাঁ ছিলেন হিন্দু ব্রাহ্মণ ঘরের সন্তান। তখনকার নাম ছিল সূর্যনারায়ণ মিশ্র। 10 বছর বয়সে তাকে হাজি সফি নামে এক পার্সির কাছে বিক্রি করে দেওয়া হয়, যে তাকে ইসলামে কনভার্ট করে। মসজিদটির চারকোনায় আছে বিশাল মিনার, আর এই মসজিদটি মাদ্রাসা হিসেবে ব্যবহার হতো। প্রতিটি কক্ষে প্রায় 700-র মতো লোক কোরআন পড়তেন। কক্ষগুলোর সামনে আছে একটি বড় আঙিনা। 1897-এর ভূমিকম্পে এই মসজিদটি ক্ষতিগ্রস্ত হয়। মুর্শিদ কুলি খানই কিন্তু বাংলা, বিহার, ওড়িশার রাজধানী ঢাকা থেকে সরিয়ে মুর্শিদাবাদে নিয়ে আসেন ও নিজের নামে এই জায়গার নাম রাখেন মুর্শিদাবাদ। এখানে বেশ কয়েকটা সুড়ঙ্গও চোখে পড়ে। মসজিদ চত্বরে একটি মন্দিরও দেখলাম। এর পরের স্পট জাহানকোষা কামান। এটি অষ্টধাতু দিয়ে বানানো একটি কামান, যেটি তৈরি করেন কারিগর জনার্দন কর্মকার। জাহানকোষা শব্দের অর্থ পৃথিবী ধ্বংসকারী। 17 ফুট লম্বা এই কামানটি বিস্ফোরণের জন্য 17 কেজি বারুদের প্রয়োজন হতো।
3:30 নাগাদ আমরা পৌঁছালাম মতিঝিল, আর এখানেই টাকা মিটিয়ে আমরা টোটো ছেড়ে দিলাম। পার্কে ঢোকার আগে একপাশে আছে ঘসেটি বেগমের স্বামী নওয়াজিশ মোহাম্মদ ও তাদের দত্তক পুত্র ইকরামউদ্দৌলার সমাধি। ঠিক তার পাশেই আছে একটা স্ট্রাকচার, যার ভিতরে কি আছে কেউ জানে না। ব্রিটিশরা এটাকে ভাঙার জন্য কামান দেখেছিলেন, তার চিহ্ন আজও আছে। 4টে নাগাদ 30 টাকা দিয়ে টিকিট কেটে মতিঝিল পার্কে ঢুকলাম। পার্কটি বিশাল বড় ও নানা রকম ফুল গাছ দিয়ে সাজানো। পুরো পার্কটা এদিক ওদিক ঘুরে দেখতে দেখতে বেশ অনেকটাই সময় কেটে গেল। একটা সুন্দর বিকাল কাটানোর জন্য এটা একটা দারুণ অপশন। আজ এখানে পার্ক হলেও অতীতে এখানে ছিল ঘসেটি বেগমের প্রাসাদ মতিঝিল। এই পার্কটিকে ঘিরে আছে একটি অশ্বক্ষুরাকৃতি হ্রদ, আর এখানে চাইলে বোটিংও করা যায়। পার্কটির একদম শেষ প্রান্তে বানানো আছে সিরাজউদ্দৌলার বিরুদ্ধে এখানে বসে ষড়যন্ত্র করার ঘসেটি বেগম ও মির্জাফরদের মূর্তি। এই মূর্তির পিছনে আজও প্রাসাদের কিছু ধ্বংসাবশেষ আছে, আর তার পাশেই আছে সিরাজ ও তার বাহিনীর যুদ্ধে যাওয়ার মূর্তি। এখানে প্রতিদিন সন্ধেবেলায় লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, যেটি আজ আমরা দেখব। তাই 5:30 নাগাদ 50 টাকা করে লাইট অ্যান্ড সাউন্ড শো এর টিকিট কাটলাম। এই শো এখানকার ইতিহাসকে সুন্দর করে দেখায়। শো যখন শেষ হলো তখন অন্ধকার হয়ে গেছে। দেখলাম মিউজিক্যাল ফাউন্টেন। 7:30 নাগাদ আমরা পার্ক থেকে বেরিয়ে 20 টাকা করে টোটো ধরে পৌঁছালাম স্টেশনে। হাতে যদি আপনাদের 1 থেকে 2 দিন সময় এক্সট্রা থাকে তো ভাগীরথী নদীর ওই পাশে ঘুরে দেখতে পারেন খোশবাগ, যেখানে আছে সিরাজউদ্দৌলা, আলীবর্দী খাঁ ও লুৎফান্নেসা বেগমের সমাধি। আরও আছে কিরিটেশ্বরী টেম্পল, যেটা 51টা সতীপীঠের মধ্যে একটি। আছে জগবন্ধু ধাম, আর কাশিমবাজারের দিকে আছে কাশিমবাজার রাজবাড়ি ও ডাচ সেমিট্রি। চা খেয়ে ওয়েট করতে লাগলাম ট্রেনের জন্য। যারা দিনের দিন কলকাতা ফিরতে চান তাদের জন্য পারফেক্ট ট্রেন হলো বিকেল 5:10 হাজারদুয়ারি এক্সপ্রেস, যেটা কলকাতা স্টেশনে পৌঁছায় রাত 9:30 নাগাদ। যদিও আমরা ট্রাভেল করব রাতে, তাই 11টার দিকে আমাদের ট্রেন লালগোলা প্যাসেঞ্জার ঢুকলে উঠে পড়লাম ট্রেনের স্লিপার কোচে। এটা ভোর 4টে নাগাদ পৌঁছাবে শিয়ালদা। আর এভাবেই শেষ হলো আমাদের একদিনের মুর্শিদাবাদ ট্রিপ।